তাহলে হচ্ছে যে আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনূসের আসলে সেই অর্থে কথা হয় না, আপনি বললেনই যে সেটা আসলে হয়তো ওনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন। আমি জানি না উনি কিভাবে বলেছেন, এটা ওনার বক্তব্য, কিন্তু আমরা এই ধরনের কোনো বক্তব্য দেইনি। দর্শকদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করছেন, একটু একটু যেটি হচ্ছে যে আপনি গত 15 বছরের বা যদি আমি বলি যে শেষ 7-8 বছরে আপনি অনেক বেশি যার সাথে মাঠের রাজনীতিতে আপনার কথার লড়াই হয়েছে, সে ওবায়দুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনি এখন কোথায় আছেন সেটি জানেন না। আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন, আপনার কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি, আর কি প্রশ্নটা অনেকটা। আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না। ওকে, এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা খুব ইম্পর্টেন্ট না। ওকে, ঠিক আছে, আমি নেক্সট প্রশ্নে যাই। প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা 35% দর্শক, শতকরা 65% দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয়। 75,000 দর্শকের মধ্যে ভোট দিয়েছেন। আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন। অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত, পরে নির্বাচন হওয়া উচিত। এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত, বা এটি আসলে? দেখুন, রেফারেন্ডাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে। রেফারেন্ডাম দিবে কে? আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করতে আসলে না, আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেক্টেড বডিকে। রাইট, সেই ইলেক্টেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে, পার্লামেন্ট হতে পারে। আপনি সংবিধান যখন আপনি পাস করবেন, সেই সংবিধান পাসটা করবে কে? করবে? হুইজ দ্য অথরিটি? সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে, আপনি কি এটা কেন সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন? কারণ এটি ফ্যাসিস্ট হাসিনার সংবিধান, মানে যারা যেটি বলছেন সেটির কথা আমি বললাম আর কি। না, বিষয়টা তো হচ্ছে কি, ফ্যাসিস্টের সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন, বাতিল করে দেন, সেটা আপনারা করেন নাই। সেটা তো এই সরকার করে নাই, বা তারা করতে পারে নাই। এটা যদি আপনার বাতিল করে দিত, সংবিধানকে উড়িয়ে দিত, একটা বিপ্লবী সরকার গঠন করতো, তাহলে এই প্রশ্নগুলো আসতো। এখন এই প্রশ্নগুলো অবান্তর। এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন থেকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাগ করা। আমি মনে করি এই আলোচনাগুলো খুব বেশি প্রয়োজন নেই। আচ্ছা, শুধু একটু এটা জানতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না, তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো, এর পিছনে কি কোনো কারণ আছে? আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর? আমি জানি না, তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন। যখন এই আপনার এই বিপ্লব হয়, তখন কি ছাত্রদেরই বা আপনার কোন রকমের একটা অর্গানাইজড পলিটিক্যাল পার্টি? দেখেন, একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার, বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার। এই বিষয়গুলোতে আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি, যার যেমন খুশি। এটা ঠিক না তো। আপনার বাস্তবতার সব কথা বলতে হবে, তাত্ত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন, সেটি আগেও আপনি বলেছেন, সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা। এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না গণ অভ্যুত্থান না কি, সংবিধান থাকতে হবে না রাখতে হবে, সেটি নিয়ে আসলে অনেক কথা। রাষ্ট্রপতি নিয়ে আপনার এগুলো নিয়ে আমার খুব মাথা ব্যথা নাই ভাই। আমি আপনাকে খুব পরিষ্কার করে একটা কথা বলি, জি, আই এম টোটালি ডেমোক্রেট। আমি একটা আপাদমস্তক গণতন্ত্র বিশ্বাসী মানুষ, এবং গণতন্ত্র বিশ্বাসী মানুষ বলি আমি গণতন্ত্রের কথাই সবসময় বলি। এটা তো হয়তো কেউ এগ্রি করবে, কেউ এগ্রি করবে না, কেউ বিভিন্ন কথা বলবে, কেউ বুঝতে পারবে না। কিন্তু আমি এটা বুঝি, যেহেতু একসময় বিপ্লবী দল করেছি, একসময় বিপ্লবের কথা বলেছি, বিপ্লবও করেছি, যুদ্ধও করেছি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায়, তাহলে তাদেরকে বিপ্লবী সংগঠন লাগবে। বিপ্লব যদি করতে হয়, তাদেরকে বিপ্লবী সেনাবাহিনী লাগবে। তা নাহলে ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেইন করা যাবে না। ওকে, আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা, গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন।
সবার নিরাপত্তার কথা বলছেন, অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসোঁটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি। আমরা যে কাজ প্রশাসনকে, পুলিশকে, সরকারি দলের লোকজনকে করতে দেখি, সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে? আপনি এটা নিয়ে কিছু বলবেন? এই দায়িত্বটা যুবদলের উপরে কেন চাপাচ্ছেন আপনারা? যুবদল যে করেছে তার প্রমাণ আছে? কেন ওয়াই দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন? আপনি সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয়। এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা কোনো মতেই বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে গভর্নমেন্ট, পুলিশ, তারা করেছে এটা। আর সেই সঙ্গে আপনার সেই যারা আপনার হয়তো সেখানে ছিল তারা করেছে। যুবদলের কেউ এটার সঙ্গে জড়িত ছিল না। তার মানে যুবদলের পার্টি কখনোই ছিল না। তার মানে bdnews24.com এর যে রিপোর্টটা আমরা পড়ছি, সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, তাহলে এটা আসলে ঠিক না? আমি এই রিপোর্টের সঙ্গে একমত নই। ওকে, আমরা 5 আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির। বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে, তাদের তো নির্বাচনও লাগে না। আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল, আওয়ামী লীগ ফুটপাত থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে। যা আওয়ামী লীগ 15 বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে, 80 ভাগ দখল করে নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন? যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভিন্নভাবে দেখি। আমি ব্যক্তিগতভাবে আমি খুব পজিটিভ মানুষ, আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে। মেবি আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে। আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভ ভাবে দেখতে চাই। তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো, কবে কি বলেছে না বলেছে, এগুলো আমি খুব বেশি দেখি না। আপনাকে আমি সত্য কথা বলছি। আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে ইতিপূর্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে ছিল, তারা যদি আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে, তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারবো কি পারবো না। জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা, বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা, এটাকে আমি মনে করি এটা বোধহয় গণতন্ত্রের জন্য খুব শুভ নয়। আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সব সময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ, আলোচনা, কথাবার্তা প্রাধান্য দিয়েছেন। যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম, মানে নাগরিক ঐক্যকে আমরা একসাথে দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা প্ল্যাটফর্মটা এখন কেমন? মানে আমি আর নাম না বললাম, খুবই ভালো। আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে। যেহেতু আপনার এখন সময়টা ভিন্নভাবে যাচ্ছে, আমরা নিজেদের কাজ করার চেষ্টা করছি। আন্দোলন যেহেতু নেই, যুগপৎ আন্দোলনের বিষয়টা নেই, বাট উই আর ইন টাচ অলওয়েজ। আজকে তো মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে আমার কথা হয়েছে। আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি, আমরা অফিসে বসে কথা বলেছি। উই আর ইন টাচ। আমরা বিষয়গুলো দেখছি, পর্যবেক্ষণ করছি। আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। আমরা গণতন্ত্রটা চাই, আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কালের কণ্ঠকে আপনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল। সেখানে আপনি বলছিলেন যে এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী একটি দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি। এই জাতীয় সরকারটার কি নির্বাচন পরবর্তী সময়ে হবে? এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার? আমরা বলেছিলাম যখন আমরা আপনার যুগপৎ আন্দোলনে যাই, সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে যখন আমরা আলোচনা শুরু করি, এটা ছিল আমাদের প্রায় 2-3 বছরের একটা প্রক্রিয়া। 2-3 বছরের এই প্রক্রিয়ার পরে আমরা ওই যুগপৎ আন্দোলনে একমত হই এবং এটাতে এগিয়ে যাই। এখানে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব, আন্দোলন করার পরে নির্বাচন হবে। সেই নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না, তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা। এই জন্য আমরা যে 31 দফা দিয়েছি, এই 31 দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে। সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে, যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে,
তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা। আমাদের বক্তব্য মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য। সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে। অন্য একটা প্রসঙ্গ, এই প্রসঙ্গে আসলে আপনাকে বারবার এই প্রশ্নে উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত? এটা আমার ব্যক্তিগত মত, আমি বলছি আমার দলের এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে, তৃণমূলে অনেক ঝামেলা হচ্ছে, সেটি সবচেয়ে বড় সমস্যা তো হচ্ছে পার্লামেন্ট নেই। আচ্ছা, পার্লামেন্ট না থাকলে যে সমস্যা হয় সেটা সবার আগে, এবং জাতীয় পলিটিক্যাল ক্রাইসিস যেটা হচ্ছে দেশে, ইকোনমিক ক্রাইসিস, তার সবকিছুর মূলেই হচ্ছে আপনার দেয়ার ইজ নো পার্লামেন্ট। পার্লামেন্টটা তো একটা শুধু পার্লামেন্ট না, এটা তো দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, স্বাস্থ্য, শিক্ষা সবগুলোকেই তারা একটা পলিসির মধ্যে আনে, নিয়ন্ত্রণের মধ্যে আনে। তো সেই বিষয়টা আমরা সবার আগে দরকার। নানাভাবে আমি আবার আপনাকে কোট করি, আপনি বলছিলেন যে বিএনপি বিরোধী মনোভাব প্রসঙ্গে যে এটি একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনাকে কোট করছি, আপনি বলছেন যে আমরা 111-এর গন্ধ পাচ্ছি, বিরাজনীতিকরণের গন্ধ পাচ্ছি, আমাদের সতর্ক থাকতে হবে, রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশে কিছু সম্ভব না। আপনার সেই শঙ্কা কি বাড়ছে না? কারণ এই সাক্ষাৎকারটি আপনি আসলে 2 অক্টোবর দিয়েছিলেন, 3 অক্টোবর প্রকাশ হয়েছিল এটি। আমি এটা বলেছি এবং তখন খুব কনসিয়াসলি বলেছি, এবং এখনো যদি আমি মনে করি যে সে ধরনের কোনো আশঙ্কা আমি মনে করছি তাহলে আবার বলবো। কারণ বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা রয়েছে যে আপনার এই ধরনের সময়গুলোতে এক্সট্রা আপনার যে ডিপলিটাইজেশনে যারা বিশ্বাস করে তার সামনের দিকে এগিয়ে আসে, and they create problems for the peaceful transition to democracy. এই কারণেই আমরা সবসময় এটাতে সজাগ থাকি, সতর্ক করি এবং এই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরি। উপদেষ্টা পরিষদে কারা থাকবেন, কারা অন্তর্ভুক্ত হবেন, সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে। তো লেট মি ভেরিফাই। প্রথম যে কমিটি গঠন হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল, পরামর্শ ছিল, তার সবগুলো হয়েছে তাও না, কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার আপনার ইনক্লুশন বা এক্সক্লুশন এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি, করার প্রয়োজন হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে এই মুহূর্তে অনেকেই বলছেন যে এই সরকারের অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অর্থনীতিটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, জাতীয় অর্থনীতি ঠিক রাখার জন্য অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক দোদুল্যমনতা দেখা যাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে এটি ভালো করছে। আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যে বাংলাদেশ ব্যাংকের জায়গায় অনেকে বলছেন গভর্নর ভালো করছেন অর্থ, আবার অনেকে বলছেন যে না, এটা আসলে কোথাও যাচ্ছে না। না, ভালো হচ্ছে আমরা মনে করি, আমার কথা নয়, আমরা বিভিন্নভাবে যে শুনতে পাই তাতে বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্স মিনিস্ট্রি এরা আপাতত এখন পর্যন্ত এই একেবারে ধ্বংসস্তূপ হাসিনা তো শেষ করে দিয়েছে ভাই। এই বিষয়গুলো আমরা কেউ বারবার বলি না কেন? Why did you say these things again and again? She has destroyed the entire political structure and the economic structure, এবং লুট করে শেষ করে নিয়ে গেছে। চিন্তা করতে পারেন যে একটা দেশ থেকে যদি 2,00,000 কোটি ডলার লোপাট করে নিয়ে যাওয়া হয়, তার কি থাকে? আমরা সবাই মিলেই কিন্তু এগুলির প্রতিরোধ করেছি, প্রতিবাদ করেছি, আসলে যে যার জায়গা থেকে প্রচন্ডভাবে প্রতিবাদ করেছে। আমার মনে আছে ডয়েচে ওয়েলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন, কেন তার এটি সমালোচনা করা যাবে না, এবং কেন তার এটা, মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোনো সময় অ্যাক্টিভিজম করতে চাই না বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে, কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে। রাজনীতিবিদরা এখনো আমাদেরকে করতে হবে, এখনো যদি আমরা সেই জায়গার মধ্যেই থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে, সেইটার ব্যাপারে আপনার কাছে বিচার দিতে চাইছি। প্রশ্নই ওঠে না, এটাকে সাপোর্ট করা যাবে না। আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো, এটা চলবে না। আর তাইলে আমরা ভালোর দিকে আগাবো কিভাবে? অ্যাবসলিউটলি আমরা আগাতে পারবো। আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আরেকটা প্রসঙ্গে যাই, যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান কায়েম করা যাবে, বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে। এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে। আপনার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী। রোববার ফেসবুক এক পোস্টে দাবি করেছেন যে তিনি হাদিসের সুস্পষ্ট অপব্যাখ্যা করেছেন। আপনি এক লাইনে আবার একটু ব্যাখ্যা দিবেন কিনা?
না, আমি হাদিসের ইয়ে দেই নাই। আমি বলেছি যে ডেমোক্রেটিক যে প্রসেসটা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায়ে রাশিদিন, তাদের সময় ছিল, এবং এটা বাস্তবতা আমরা সবাই জানি। হযরতে ওমর খুতবা দিতে দাঁড়াইছেন, সাধারণ মুসল্লি বলছে আমি আপনার খুতবা শুনবো না। কেন শুনবেন না? ওই যে আমরা কুশাগার থেকে কাপড় পাইলাম, আমার কাপড়ে লম্বা জামা হইলো না, আপনারটাই লম্বা জামা হইলো কেমনে? এই তো সেম কাপড় দেখতেছি। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছিলেন, বাবা তুমি এবার জবাব দাও। তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন, বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল, তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে, এই রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক 2 টুকরা করে কাটার দরকার নাই, আপনি অনুমতি দিলে আমি কুশাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের 2 পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য, সেটা দিয়ে আপনি জামা বানাবেন। তো আমার বাবা এবং আমার 2 পিস মিলে উনার 1 পিস হয়েছে, এবং তাই উনার জামা লম্বা। তো লোকটা বসে আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন যে খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার খুতবা দেন, আমি শুনবো, মন ভরে শুনবো। তো এই দেখেন, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন, এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি? আমি বলেছি যে না, গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না, এটা আপনি নিজেও জানেন। গণতন্ত্র কোনো মতবাদ না, ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইয়োর ইজম। আপনি যেটা চয়েস করেন, এটা ক্যাপিটালিজম হইতে পারে, সোশ্যালিজম হইতে পারে, কমিউনিজম হইতে পারে, এরকম যেটাই হোক সেটা আপনি করবেন। কিন্তু এটা একটা ওয়ে, এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন। সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্যে হয়, তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না। এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন, উনি একজন লার্নেড মানুষ, আমি তাকে রেসপেক্ট করি, এবং কারো ডিফারেন্সটাকেও আমি রেসপেক্ট করি, কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না, এবং মাল্টিকালচারাল সোসাইটিও বিল্ড আপ করা সম্ভব হবে না। আচ্ছা, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা, আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের উপর ফরজ। আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম, আল্লাহর আইন চাই। এখন একটি নতুন প্রচারণা, মানে অনেক দলকেই ক্ষমতায় দেখা যায়, মানে জামাত ইসলাম একটা নতুন প্রচারণা এরকম যে অনেক দলকেই ক্ষমতায় দেখা হয়েছে, জামাতকে একটিবার সুযোগ দেওয়া হোক, আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন বা শরিয়া আইন, শরিয়া ব্যবস্থা চালু করবেন? আসলে দেখেন, কোরআন সুন্নাহ ভিত্তিক মানে অনুশাসন যেটা, এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে, ভিন্নতা আছে। আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল, অনেকগুলা ধারা উপধারা কোরআনের সেন্সের সাথে পুরোপুরি মিলে যায়, এটার সাথে কোনো ডিফারেন্স নাই। আবার কিছু কিছু ধারা আছে সেখানে কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন আছে। ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে, জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয়, সবাইকে সাথে নিয়েই ইনশাআল্লাহ ভালো জিনিসগুলোকে আমরা ইনপুট দেব আল্লাহ থেকে। তবে এটাও মনে রাখার বিষয় যে কোরআনী শাসন হঠাৎ করে আল্লাহ তাআলা এস্টাবলিশের হুকুম দেন নাই, ইট ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস। ফর এক্সাম্পল মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভাল দেয় না, বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে, এটা বাস্তবতা। তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু 3 পর্যায়ে গিয়ে চূড়ান্তভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল। তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস। আপনি একটা ক্রাইম থেকে, দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন, আল্লাহ তাআলার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাআল্লাহ। 5 আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল, এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে। জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে, রোজার পরেও ইলেকশনের কথা বলেছে, রোজার আগেও ইলেকশনের কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী 300 আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহ তৈরি হয়, তাহলে কি হবে? আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন, সেটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, এটা আমাদের সাথে যাদের ইন্টারেকশন আছে তারা সবাই জানেন। আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না, এটা হলো প্রাথমিক সিলেকশন, এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে।
যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে। আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে আমার থেকে এই পরীক্ষা শুরু হবে, কোনো অসুবিধা নেই। আপনার কাছে ছোট একটি পরীক্ষা, সেটি আপনার পরীক্ষা না, আপনার কাছে একটি ছোট পরীক্ষা। আপনি কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা জনাব আমির হামজাকে, কিন্তু এদিকে আবার জামাতি ইসলামীর শুরা সদস্য জনাব ফরাজ হোসেন রয়েছেন, তার নামও জোরে সোরে শোনা যাচ্ছে। অনেকে বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে নাই হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? শুধু জনপ্রিয়তার জন্য না, নট দ্যাট। আমরা যখন কোনো জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই। একটা হলো যে এই নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি, 2 নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি। এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি। এবং এটা যেগুলো শুনতেছেন, অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা, ওই যে আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে কেন, আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি, এই জন্য আমাদেরকে নিয়ে কসলাইতে হবে। জনাব আমির হামজার বিরুদ্ধে যে দুটি বক্তব্য বেশি সামনে আসছে, তিনি একবার বলেছিলেন যে তার 14 গোষ্ঠী সবাই আওয়ামী লীগ করেন। 2 নম্বর হচ্ছে যে এই জুন মাসেও জনাব আমির হামজা নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন, যেই শোডাউনের রাজনীতি অ্যাপারেন্টলি আপনারা উৎসাহ দেন না, কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি। ওকে, আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করব না, যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলবো। এটা আচ্ছা, আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামায়াতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে। তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই। এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনে তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন, মানে আপনারা বয়কট করেছেন। পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে, সেটাকে আমাদের একটু বলা যাবে? না, উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিকভাবে যে কেন উনি এটা করতে গেলেন। আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইম লাইন, ডেট না, একটা টাইম লাইন ঘোষণা করেছিলেন যে এটা 1st of April কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে। এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টকের পরে, উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিলেন। এরপরে তিনি লন্ডনে গিয়েছেন। তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত, হইতেই পারে, এটা তো ভালো, এটা খারাপ কি? রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান। এবং বিএনপির কিছু কনসার্ন ছিল, তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো, জাতীয় জীবনের জন্য ভালো, জাতীয় রাজনীতির জন্য ভালো। কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন, শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া, যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে, তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে, কিন্তু সেটা ভালো হতো। আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম, আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল, আমি দেশে গিয়ে আবার দলগুলোর সাথে একটু আলাপ করবো, করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করব, আপনি আমার উপর আস্থা রাখতে পারেন। দ্যাট ওয়াজ গুড। কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই। আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে, এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে? আমি ঠিক এটা জানি না, তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায়। আর ফেব্রুয়ারিতে হলে আমিই বলেছি সবার আগে, আপনি বলেছেন যে হ্যাঁ, যে ফেব্রুয়ারিতে হলে এটা বেস্ট, কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য। আপনার কাছে কি মনে হয় আপনার মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে? সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে। বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো জিনিসের মধ্যে থাকতে চান না, সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি? আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি, কাজ তো আমরা বাদ দিই না কোনো, রাইট? অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই তো করি, খেত খামার যার যেটা আছে। রমজান আমাদের জন্য কোনো সমস্যা না, রমজান কারোর জন্যই সমস্যা হওয়া উচিত না। ওকে,
কোন কোন দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে, সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে। আপনি করবেন না, আপনি ইফতার মাহফিলে মেহমান হিসাবে গিয়ে খেয়ে আসবেন, দোয়া করে দিয়ে আসবেন, অসুবিধা কি? আপনাকে টাকা খরচ করতে হবে কেন? ওই সময় তাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করছেন খালিদ মহিউদ্দিন এবং মির্জা ফখরুল এবং জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, কার কথাগুলো সবথেকে বেশি মূল্যবান ছিল এবং যৌক্তিক ছিল, কার কথাগুলো দেশ এবং দেশের উন্নয়নের জন্য বেশি কাজে দিবে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানে মির্জা ফখরুলকে যখন প্রশ্ন করা হলো যে ওবায়দুল কাদের বারবার ক্ষমতায় থাকাকালীন বলতেন যদি বাংলাদেশ থেকে তাদেরকে যদি কোনোদিন চলে যেতে হয়, পালিয়ে যেতে হয়, তাহলে তিনি মির্জা ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন। এই প্রশ্ন করায় মির্জা ফখরুল বলেন এসব প্রশ্নের উত্তর আমি দেই না। এই বিষয়টা কেমন লাগছে? এই বিষয়টি কি তাকে অহংকারী মনে হয়েছে নাকি বিনয়ী মনে হয়েছে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং জামাতে আমির ডক্টর শফিকুর রহমানকে কিছু প্রশ্ন করা হলো এবং আওয়ামী লীগের সাথে তাদের সম্পর্ক কেমন এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা আওয়ামী লীগের সাথে কীভাবে আচরণ করবেন, সেই বিষয়টিও কিন্তু তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।